বাংলাদেশে এই মুহূর্তে যা যা ঘটছে তাতে অনেকগুলো প্রশ্ন উঠে যাচ্ছে। প্রথমত, এনসিপির মিছিলে যে ককটেল বোমা এই ধরনের ঘটনা, তাতে কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠে যাচ্ছে। কূটনৈতিক বিশেষজ্ঞরা নানা অ্যাঙ্গেলে এর বিশ্লেষণ করার চেষ্টা করছে, সেদিকে নজর রাখবো। অন্যদিকে নজর রাখবো যে 3 সাবেক সেনাকর্তা তারা নাকি ঢাকা ছেড়ে ভারতে এসেছেন এবং কলকাতায় অবস্থান করছেন। হঠাৎ করে কলকাতায় আসার প্রয়োজনটা কি, বা হঠাৎ করে কেনই বা এলেন, এই প্রশ্নগুলো উঠে যাচ্ছে। তবে কি বাংলাদেশের সেনানিবাসে আবার নতুন করে সেনা অভ্যুত্থানের কোনো আঁচ পাওয়া যাচ্ছে, সেদিকে নজর রাখবো। অন্যদিকে নজর রাখবো যে এই মুহূর্তে ভারত বাংলাদেশের সম্পর্কের সমীকরণ কোন দিকে। পাশাপাশি নজর রাখবো যে তারেক রহমান কিভাবে সরকার পরিচালনা করছে এবং একের পর এক জায়গায় তারা কিন্তু প্রশ্নবিদ্ধ, সেদিকে আমরা নজর রাখবো। অন্যদিকে নজর রাখবো যে রুমিন ফারহানা কিছুদিন আগেই বলেছেন যে শেখ হাসিনার ফেরার ক্ষেত্রে আইনত কোনো বাধা নেই। সেক্ষেত্রে কোন অ্যাঙ্গেলে তিনি বক্তব্য রাখলেন, সেদিকেও নজর রাখার চেষ্টা করব আমাদের বিশেষ প্রতিবেদনের মাধ্যমে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জনরোষ ক্রমশ তীব্র হচ্ছে। একই সময় বাংলাদেশের রাজনীতিতেও বদলাচ্ছে কূটনৈতিক এবং রাজনৈতিক সমীকরণ। এই দুই ঘটনাকে কি আলাদা করে দেখা যায়, নাকি দক্ষিণ এশিয়ার নতুন ভূ রাজনীতির অদৃশ্য সুতোই তারা একে অপরের সঙ্গে যুক্ত? ইসলামাবাদের অভ্যন্তরীণ সংকট কি এবার আঞ্চলিক রাজনীতিতেও নতুন ঢেউ তুলতে চলেছে? কাশ্মীরে অস্থিরতা, বাংলাদেশে নতুন সমীকরণ, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কি শুরু হচ্ছে নতুন অধ্যায়? দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি আবারও দ্রুত পরিবর্তনের মুখে। একদিকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জন অসন্তোষ আর অর্থনৈতিক সংকট এবং প্রশাসনের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ ইসলামাবাদের জন্য নতুন চাপ তৈরি করছে। অন্যদিকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক, আঞ্চলিক কূটনীতি এবং শক্তির ভারসাম্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ফলে প্রশ্ন উঠছে, দক্ষিণ এশিয়া কি নতুন এক কৌশলগত প্রতিযোগিতার দিকে এগোচ্ছে? সম্প্রতি পাকিস্তান অধিকৃত কাশ্মীরে কর বৃদ্ধি, মূল্যস্ফীতি, খাদ্য সংকট এবং প্রশাসনিক পদক্ষেপের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের খবর সামনে এসেছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির নেতৃত্বে আন্দোলন আরও বিস্তৃত হয়েছে। সংগঠনের নেতারা পাকিস্তান সরকারের বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগ তুলেছেন এবং কিছু বক্তব্যে যেখানে নিয়ন্ত্রণ রেখার দুই পাশের কাশ্মীরিদের মধ্যে সংহতির আহ্বান জানিয়েছেন। এইসব ঘটনাকে পাকিস্তানের অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অনেক পর্যবেক্ষক। কারণ কাশ্মীর শুধু একটি ভূখণ্ডের প্রশ্ন নয়, এটি পাকিস্তানের জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্র নীতি এবং রাজনৈতিক পরিচয়ের অন্যতম কেন্দ্রবিন্দু। ফলে সেখানে দীর্ঘমেয়াদী অস্থিরতা ইসলামাবাদের কৌশলগত অবস্থানকে দুর্বল করতে পারে। আর এই প্রেক্ষাপটে বাংলাদেশের দিকেও বাড়ছে আন্তর্জাতিক নজর। রাজনৈতিক পরিবর্তনের পর ঢাকা ইসলামাবাদ সম্পর্ক কিছু ক্ষেত্রে উষ্ণ হওয়ার ইঙ্গিত মিলেছে। বাণিজ্য, কূটনৈতিক যোগাযোগ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা নিয়ে আলোচনা চলছে। তবে এই যোগাযোগকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক ব্যাখ্যাও সামনে আসছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ার প্রতিটি রাষ্ট্রই এখন বৃহত্তর শক্তির প্রতিযোগিতার অংশ। ভারত, চীন, পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যেকেই এই অঞ্চলে নিজেদের কৌশলগত প্রভাব বাড়াতে চায়। ফলে বাংলাদেশের মতো ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ দেশকে ঘিরে কূটনৈতিক সক্রিয়তা বেড়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখা। একদিকে ভারতের সঙ্গে ঐতিহাসিক এবং অর্থনৈতিক সম্পর্ক, আর অন্যদিকে চীনের বিনিয়োগ, পাকিস্তানের সঙ্গে সীমিত যোগাযোগ এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত আগ্রহ, এই সব কিছুর মধ্যে ভারসাম্য রক্ষা করাই হবে ঢাকার বড় পরীক্ষা। কাশ্মীরের ঘটনা প্রবাহ একটি বিষয় স্পষ্ট করে, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট কখনো কখনো আঞ্চলিক ভূ রাজনীতিতেও প্রভাব ফেলে। পাকিস্তানের অভ্যন্তরীণ চাপ বাড়লে ইসলামাবাদ তার কূটনৈতিক অগ্রাধিকার বদলাতে পারে, যার প্রতিফলন দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও পড়তে পারে। তবে প্রভাব কতটা গভীর হবে তা নির্ভর করবে প্রতিটি দেশের নিজস্ব রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক সক্ষমতা এবং কূটনৈতিক সিদ্ধান্তের ওপর। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার রাজনীতি এখন এক নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অস্থিরতা, বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা এবং বড় শক্তিগুলোর বাড়তে থাকা প্রতিযোগিতা, এই তিনটি উপাদান আগামী কয়েক বছরে অঞ্চলের
কৌশলগত মানচিত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই, বাংলাদেশ কি নিজের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ভারসাম্যপূর্ণ কূটনীতির পথে এগোবে, নাকি আঞ্চলিক শক্তির প্রতিদ্বন্দ্বিতায় কেন্দ্রবিন্দুতে পরিণত হবে? পার্বত্য চট্টগ্রামকে আবারও অস্থিরতার নতুন অধ্যায়ে প্রবেশ করছে। পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা, অপহরণ, চাঁদাবাজি, নিরাপত্তা অভিযান এবং সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া নানান রাজনৈতিক গুজব। প্রশ্ন উঠছে, বাংলাদেশের সবথেকে স্পর্শকাতর এই অঞ্চলে শান্তি কি আবারও অনিশ্চয়তার মুখে? পাহাড়ি এলাকার স্থানীয় বাসিন্দারা এমনিতেই হাজারো প্রতিকূলতা মাথায় নিয়ে বসবাস করেন। এবার সেই পার্বত্য চট্টগ্রাম নিয়ে নতুন প্রশ্নের মুখে বাংলাদেশের তারেক রহমানের সরকার। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম দীর্ঘদিন ধরেই নিরাপত্তা, উন্নয়ন এবং রাজনৈতিক সংবেদনশীলতার কেন্দ্রবিন্দু। শান্তি চুক্তির প্রায় 3 দশক পরও এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, অপহরণ এবং আধুনিক অস্ত্রের ব্যবহার নিয়ে উদ্বেগ পুরোপুরি দূর হয়নি। সাম্প্রতিক সময়ে এইসব ঘটনার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে পার্বত্য অঞ্চলের ভবিষ্যৎ ও বাংলাদেশের আঞ্চলিক অখণ্ডতা নিয়ে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে পাহাড়ের বর্তমান বাস্তবতাকে দুভাবে দেখতে হবে। একদিকে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পদক্ষেপ, অন্যদিকে রয়েছে স্থানীয় জনগণের নিরাপত্তা, উন্নয়ন, ভূমি সংক্রান্ত বিরোধ এবং রাজনৈতিক আস্থার সংকট। এই দুই বাস্তবতার সংঘাতই পাহাড়ের পরিস্থিতিকে জটিল করে তুলেছে। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন সময়ে পাহাড়ের সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ, অপহরণ, মুক্তিপণ দাবি, নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। এইসব ঘটনার জেরে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান জোরদার করেছে। সরকারের দাবি, এইসব অভিযানের মাধ্যমে বহু অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী আস্তানা ধ্বংস এবং অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। তবে বিচ্ছিন্নভাবে সহিংসতার ঘটনা এখনো পুরোপুরি বন্ধ হচ্ছে না। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের বিভ্রান্তিকর প্রচারও বাড়ছে। কোথাও দাবি করা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, কোথাও আবার স্বাধীনতার দাবিকে কেন্দ্র করে অতিরঞ্জিত তথ্য ছড়ানো হচ্ছে। বিশ্লেষকদের মতে পার্বত্য চট্টগ্রামের সংকট শুধু নিরাপত্তা দিয়ে ব্যাখ্যা করা যাবে না, এটি একই সঙ্গে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, জাতিগত আস্থার প্রশ্ন। শান্তি চুক্তির বাস্তবায়ন, উন্নয়ন প্রকল্প, ভূমি বিরোধের সমাধান, শিক্ষা, কর্মসংস্থান এবং স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত না হলে নিরাপত্তা অভিযান একা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আনতে পারবে না। তবে এটিও সত্যি যে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের সাংবিধানিক ভূখণ্ড এবং সেখানে রাষ্ট্রের প্রশাসনিক ও নিরাপত্তা কাঠামো কার্যকর রয়েছে। বিচ্ছিন্ন সশস্ত্র গোষ্ঠী তৎপরতা থাকলেও অঞ্চলটি রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, এমন দাবি সমর্থন করার মতো নির্ভরযোগ্য তথ্য নেই। পর্যবেক্ষকদের মতে বিএনপি সরকারের সামনে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ দুটি। একদিকে সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রাখা, অন্যদিকে স্থানীয় জনগণের আস্থা পুনর্গঠন এবং শান্তি চুক্তির অপূর্ণ বিষয়গুলো নিয়ে কার্যকর রাজনৈতিক সংলাপ এগিয়ে দেওয়া। সব মিলিয়ে পার্বত্য চট্টগ্রাম আজ শুধু একটি নিরাপত্তার ইস্যু নয়, এটি বাংলাদেশের জাতীয় ঐক্য, উন্নয়ন, রাষ্ট্র পরিচালনার সক্ষমতার বড় পরীক্ষা। পাহাড়ে শান্তি ফিরবে কিনা তার উত্তর শুধু বন্দুকের নল নয়, বরং উন্নয়নের ধারাবাহিকতা, আইনের শাসন, স্থানীয় জনগণের আস্থা অর্জনের মধ্যেই লুকিয়ে রয়েছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। বাংলাদেশকে ঘিরে কি শুরু হয়েছে নতুন কোনো খেলা? একদিকে বঙ্গোপসাগরে চীনের বাড়তে থাকা কৌশলগত উপস্থিতি, আর অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলে আর মালাক্কা প্রণালীকে ঘিরে ভারত চীন প্রতিদ্বন্দ্বিতা। এই তিন শক্তির সংঘাতে বাংলাদেশের অর্থনীতি এবং নিরাপত্তা কি নতুন চাপের মুখে পড়তে চলেছে? দক্ষিণ এশিয়া এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের ভূ রাজনীতি দ্রুত বদলে যাচ্ছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্র পথ মালাক্কা প্রণালী, বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরকে ঘিরে এখন যুক্তরাষ্ট্র, চীন এবং ভারতের মধ্যে কৌশলগত প্রতিযোগিতা আগের যে কোনো সময়ের তুলনায় বেশি দৃশ্যমান। এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বাংলাদেশও। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে প্রশ্নটি এখন আর শুধু সামরিক নয়, অর্থনীতি, বাণিজ্য, জ্বালানি, নিরাপত্তা এবং সমুদ্র পথের নিয়ন্ত্রণ সবকিছু মিলিয়ে নতুন এক কৌশলগত বাস্তবতা তৈরি হয়েছে। ফলে অনেকের মনেই প্রশ্ন, এই প্রতিযোগিতার মধ্যে বাংলাদেশের অর্থনীতি কি বাড়তি ঝুঁকির মুখে পড়তে পারে? যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই মুক্ত এবং উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলের পক্ষে অবস্থান নিয়ে আসছে। অন্যদিকে চীন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং বন্দর ভিত্তিক বিনিয়োগের মাধ্যমে ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার এবং পাকিস্তান এই পুরো অঞ্চলেই চীনের অবকাঠামোগত বিনিয়োগ আন্তর্জাতিক আলোচনার বিষয় হয়ে উঠছে। বঙ্গোপসাগর বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্র।
দেশের সমুদ্র বন্দর, রপ্তানি বাণিজ্য, জ্বালানি আমদানি এবং সম্ভাব্য গভীর সমুদ্র সম্পদ সবকিছুর সঙ্গে এই জলসীমা সরাসরি যুক্ত। ফলে এই অঞ্চলে যে কোনো ভূরাজনৈতিক প্রতিযোগিতার প্রভাব বাংলাদেশের অর্থনীতিতেও পড়তে পারে। তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অর্থনীতিকে ইচ্ছাকৃতভাবে দুর্বল করতে চায় এমন দাবির পক্ষে প্রকাশ্যে এবং নির্ভরযোগ্য প্রমাণ নেই, বরং ওয়াশিংটনের নীতির মূল আলোচ্য বিষয় হিসাবে গণতন্ত্র, মানবাধিকার, আঞ্চলিক নিরাপত্তা এবং মুক্ত নৌ চলাচলের বিষয়গুলোর বেশি উঠে আসে। অন্যদিকে মালাক্কা প্রণালী বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। পূর্ব এশিয়া থেকে পশ্চিমে যাওয়া বিপুল পরিমাণে জ্বালানি এবং পণ্য এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এই সমুদ্র পথে প্রভাব বিস্তারকে ঘিরে ভারত ও চীনের মধ্যে দীর্ঘমেয়াদী কৌশলগত প্রতিযোগিতা চলছে। ভারতের আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, ইন্দোনেশিয়ার সাবাং বন্দর এবং সাম্প্রতিক প্রতিরক্ষা সহযোগিতা এই বৃহত্তর কৌশলের অংশ হিসাবে দেখা যাচ্ছে। একইভাবে চীনও বিকল্প সমুদ্র পথ, বন্দর উন্নয়ন এবং নৌ উপস্থিতি বাড়ানোর কৌশল অনুসরণ করছে। আর এই বাস্তবতায় বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হতে পারে ভারসাম্যপূর্ণ কূটনীতি। বিশেষজ্ঞদের মতে কোনো একটি শক্তির বলয়ে না গিয়ে অর্থনৈতিক স্বার্থ, বাণিজ্য, বিনিয়োগ এবং জাতীয় নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে বহুমুখী বিদেশ নীতি বজায় রাখাই ঢাকার জন্য সবচেয়ে কার্যকর পথ। সব মিলিয়ে স্পষ্ট যে বঙ্গোপসাগর আর শুধু একটি সমুদ্র নয়, এটি একটি আন্তর্জাতিক ভূ রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ। মালাক্কা প্রণালী, ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরকে ঘিরে যে কৌশলগত প্রতিযোগিতা চলছে তার প্রভাব বাংলাদেশ এড়াতে পারবে না। তবে ভবিষ্যৎ নির্ভর করবে একটাই বিষয়, ঢাকা কতটা দক্ষতার সঙ্গে আন্তর্জাতিক শক্তিগুলোর প্রতিযোগিতার মাঝেও নিজের অর্থনৈতিক স্বার্থ, সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং আঞ্চলিক ভারসাম্য রক্ষা করতে পারে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। ভুল ছবি পোস্ট করে অনেকেই বলতে চাইছে যে চীন নাকি ভারতের অনেক জমি দখল করে নিয়েছে, কিন্তু সত্যিটা হলো চীন ভারতের কোনো জমি দখল করেনি। গালওয়ান উপত্যকায় ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়েছিল চীন। শুধু তাই নয়, তারা তাদের মৃত সৈনিকদের সংখ্যাটি পর্যন্ত প্রকাশ করতে পারেনি। তবে এটিও ঠিক যে চীন ভারতের চারদিকে একটি ঘেরাবন্দি তৈরি করছে। যেমন পাকিস্তানকে অর্থ অস্ত্র দিয়ে ভারতের বিরুদ্ধে জঙ্গি হামলার প্ররোচনা দিচ্ছে, নেপালের নতুন সরকারকে কাজে লাগিয়ে ভারত বিরোধী শক্তিগুলিকে মজবুত করছে, শ্রীলঙ্কায় বন্দর তৈরি করে নিজেদের সামরিক শক্তিকে নিযুক্ত করে রাখছে, তেমনি আবার বাংলাদেশের সঙ্গে বিলিয়ন বিলিয়ন ডলারের চুক্তি করে ভারতকে চাপে রাখার কৌশল অবলম্বন করছে। বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে উস্কে দিতে বাংলাদেশে বসে চীনের রাজদূত ভারত এবং আমেরিকাকে হুঁশিয়ারি দিচ্ছে। তারা বলছে বাংলাদেশের সঙ্গে চীন আছে বাংলাদেশের বন্ধু হয়ে। তাই এই দুই দেশের কোনো দ্বিপাক্ষিক বিষয়ে অন্য কোনো দেশ যে নাক না গলায়। যদিও ভারতও কিছু না বলেই চীনকে বুঝিয়ে দিয়েছে, ভারতকে ঘিরতে চাইলে বা ভারতের প্রতিবেশীদের কি ভারতের বিরুদ্ধে কাজে লাগাতে চাইলে ভারত ও চীনের প্রতিবেশীদের কাজে লাগিয়ে চীনকে চাপে রাখতে পারে। ঘটনা হলো তারেক রহমান চীনে গিয়ে বিভিন্ন প্রকল্প নিয়ে চুক্তি করার পর বাংলাদেশের তারেক রহমানের সরকার ভারতের থেকে দুটি প্রকল্প ছিনিয়ে নিয়ে চীনের কাছে দিয়ে দেয়। আর তারপরই বাংলাদেশে বসে চীনের রাজদূত ভারতকে কি ধরনের হুমকি দিল শুনুন। Our foreign policy is China firmly against any foreign intervention to any country. So we fully understand the situation now faced by Bangladesh. So the message is very clear conveyed to Bangladesh that China support Bangladesh to object any foreign intervention. তবে এই হুমকির পরই ভারত উচিত শিক্ষা দিল চীনকে। ফলে হুমকি দেওয়ার কয়েকদিনের মধ্যেই সুর নরম করতে বাধ্য হলো চীন। Between countries should be conducive to the understanding and trust of the countries in the region and the safe and peace and stability of the region. It should not target any third party or harm the interests of third party. চীন বলছে ভারত চীনের কোনো প্রতিবেশীর সঙ্গে সামরিক চুক্তিতে যেন চীনের কোনো ক্ষতি না হয়। চীন বুঝতে পেরেছে ভারত কৌশলগতভাবে চীনকে ঘিরে ফেলেছে। চীনের এই ঘেরাও নীতির জবাবে ভারত পাল্টা কৌশল হিসাবে ভারত মহাসাগর এবং এর বাইরে নিজ দেশের নৌশক্তি বৃদ্ধি এবং মিত্র দেশগুলোর সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করছে। এর লক্ষ্য হলো চীনের প্রভাবকে নিষ্ক্রিয় করা। যেমন ইরানে চাবাহার বন্দর, মধ্য এশিয়া এবং আফগানিস্তানের সঙ্গে বাণিজ্যের পাশাপাশি পাকিস্তানের গোয়াদার বন্দরের ঠিক পাশেই ভারতের উপস্থিতি, ইন্দোনেশিয়াতে সাবাং বন্দর, মালাক্কা প্রণালীর মুখে ভারতের নৌঘাঁটি ব্যবহারের সুবিধা। তাছাড়া 4 দেশের জোট নিয়ে তৈরি করছে কোয়াড। যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে সামরিক জোট। সবথেকে গুরুত্বপূর্ণ হলো আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের নিজস্ব সামরিক ঘাঁটি।
এখানে ভারত নিজস্ব সামরিক ঘাঁটি এবং নৌশক্তি বহুগুণ বাড়িয়েছে। এতদিন বাংলাদেশ বা দক্ষিণ এশিয়া চীনের প্রভাব নিয়ন্ত্রণে ভারত কোনো দেশকে ব্রহ্মস মিসাইল দেয়নি। তবে ভারত সরকার এবং ইন্দোনেশিয়া সম্প্রতি একটি বড় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে, যার আওতায় ইন্দোনেশিয়া ভারতকে ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল সরবরাহ করার জন্য চুক্তি করেছে। চীনকে সাউথ চায়না সি অঞ্চলে কৌশলগতভাবে চাপে রাখতে ভারত এই পদক্ষেপ নিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাকার্তা সফরকালে এই চুক্তিটি চূড়ান্ত হয়। এই চুক্তির মাধ্যমে ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং ভিয়েতনামের পর তৃতীয় দেশ হিসাবে ভারতের কাছ থেকে ব্রহ্মস মিসাইল সিস্টেম সংগ্রহ করতে যাচ্ছে। এর ফলে চীন তার 3 প্রতিবেশীর দ্বারা ঘেরাবন্দী হয়ে গেল, যাদের হাতে থাকছে ভারতের ব্রহ্মস মিসাইল। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। পাকিস্তানি মডেলের দিকে এগোচ্ছে বাংলাদেশ। নেপথ্য থেকে সামরিক বাহিনী, নীল নকশা তৈরি করছে কে? সেনাবাহিনী। সম্প্রতি পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মাখো সম্পর্ক। এটা কিসের ইঙ্গিত? মোহাম্মদ ইউনূসের জমানার আদলেই কি যাচ্ছে বিএনপি সরকারের আমল? তাহলে সোনার বাংলাদেশ করার আশ্বাস পুরোটাই মিথ্যে ছিল তারেক রহমানের। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানি মডেল একটি আত্মঘাতী মডেল। পাকিস্তান নামক এই রাষ্ট্রটি টিকে রয়েছে সেনাবাহিনীর ওপর নির্ভর করে, যে সেনাবাহিনীর একাংশ বিদেশি শক্তি দ্বারা পরিচালিত আর একাংশ জঙ্গি গোষ্ঠী দ্বারা মদতপুষ্ট। তার মধ্যে পাকিস্তানের ভিতরে সংঘাত, কথায় কথায় সামরিক হস্তক্ষেপ, তার উপর বিদেশি শক্তির ওপর নির্ভরশীলতা। যেমন দীর্ঘদিন ধরে বালুচিস্তানে অশান্তি, পাশাপাশি পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভ, যারা ভারতের সাহায্য চাইছে। অন্যদিকে ভারতের সঙ্গে বৈরিতা আর আফগানিস্তানের সঙ্গে সংঘর্ষ। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। এটাই হলো একটি ব্যর্থ রাষ্ট্রের প্রতীক, আর সেই রাষ্ট্রের আদলে চলতে চাইছে বাংলাদেশ, যেটা ভয়ঙ্কর দিকে এগোচ্ছে। কারণ সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে এমন কিছু ঘটে চলেছে প্রতিনিয়ত, যেগুলো অনেকগুলো প্রশ্ন তুলে দিচ্ছে। এর মধ্যে বিসিএস ক্যাডারের 33 জন উচ্চপদস্থ কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে 14 জন পুলিশের উপমহাপরিদর্শক, 18 জন অতিরিক্ত ডিআইজি এবং 1 জন পুলিশ সুপার রয়েছেন। আওয়ামী লীগ সরকারের সময় কর্মকর্তাদের অনেকে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটের দায়িত্ব ছিলেন। ফলে কতটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিষয় সেটা কিন্তু একেবারে পরিষ্কার। একটা সামরিক বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সরাসরি রাজনীতি ঢুকে যাওয়া মানে দেশের শেষের শুরু, বলছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। অন্যদিকে সেনাবাহিনীর মধ্যে দেখা যাচ্ছে শিখা অনির্বাণ নিভিয়ে ফেলা হলো। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের চেহারার বাহ্যিক পরিবর্তন ঘটেছে। তার উপর হঠাৎ শোনা যাচ্ছে সেনাবাহিনীর 3 সাবেক কর্তা নাকি ঢাকা ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তারা হলেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন এবং মেজর জেনারেল কবির আহমেদ। তাদের বিরুদ্ধে নাকি আবার মানবতা বিরোধী অপরাধের মতো অভিযোগও রয়েছে। তাহলে তাদের পালাতে দিল কে? এই প্রশ্নও কিন্তু উঠে যাচ্ছে। অন্যদিকে সেনানিবাসে এই কার্যকলাপে অনেকে বলছেন, তবে কি সেনা অভ্যুত্থান ঘটতে চলেছে বাংলাদেশে? কারণ এর আগেও তো সেনা অভ্যুত্থান দেখেছে বাংলাদেশ, আর পাকিস্তান তো দেখেছেই। পাকিস্তানে সর্বশেষ সামরিক অভ্যুত্থান ঘটেছিল 1999 সালে। ফলে পাকিস্তানের থেকে অনুপ্রেরণা নিয়ে কি কিছু ঘটতে চলেছে পদ্মা পারে? বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ কিংবা সামরিক অস্থিরতা ছিল না। এর জন্য মানুষের জীবনযাত্রা, অর্থনৈতিক পরিকাঠামো, মেগা প্রকল্পের কারণে একটি অন্য মাত্রায় পৌঁছে গিয়েছিল বাংলাদেশ, যা সারা বিশ্ব দরবারে উন্নয়নশীল দেশ হিসাবে বাংলাদেশ একটা মডেল হয়ে দাঁড়িয়েছিল। সেই বাংলাদেশের মডেল এখন পাকিস্তান মডেলের দিকে যাচ্ছে। কিন্তু 2024 সালে ছন্দপতন ঘটে বাংলাদেশের। অভ্যুত্থানে বিদেশি শক্তির প্রবেশ, তাদের প্রভাব, আমেরিকার মতো শক্তিশালী একটি দেশের আধিপত্য, পাকিস্তানের মতো একটি দেশের অনুপ্রেরণা, সবই এসে জড়ো হয় বাংলাদেশে। সব মিলিয়ে বাংলাদেশ যেন একটি পাকিস্তানের নতুন রূপ হিসাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, যা শুরু আত্রা করে গিয়েছিলেন মোহাম্মদ ইউনূস, আর তার ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারেক রহমান।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। শেখ হাসিনার দলের বিরুদ্ধে বড়সড় চক্রান্ত, ষড়যন্ত্র করে তো দলটার কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি দেখা গিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীকে ধরপাকড়, তাদের গ্রেপ্তার কি হয়নি, তাদের বিরুদ্ধে মব করা হয়েছে, জেলে মৃত্যু পর্যন্ত ঘটেছে। নদ থেকে উদ্ধার হয়েছে দেহ, কিন্তু এখন যে ষড়যন্ত্র করা হয়েছে সেটা কতটা কাটিয়ে উঠতে পারবেন শেখ হাসিনা? এর পরিকল্পনা কি বিএনপির তরফে, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য? আর যদি বিএনপি করে থাকে তাহলে তো প্রশ্ন ওঠে যে বিএনপি তো বহুদলীয় রাজনীতিতে বিশ্বাসী, সেখানে দাঁড়িয়ে তারেকের এই রাজনীতি তো জিয়া রাজনীতির সঙ্গে যায় না। একটি বড় গণতান্ত্রিক দল আর একটি গণতান্ত্রিক দলকে দমানোর জন্য ক্রমাগত ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলছেন, তাদের তদন্ত সংস্থা নাকি প্রমাণ পেয়েছে যে দল হিসাবে আওয়ামী লীগ অপরাধী। এখন রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু তারা প্রমাণ পেয়েছে তাই এটা এখন প্রমাণ করার সময়ের অপেক্ষা। কিন্তু কি বলেছেন আমিনুল ইসলাম? তিনি বলছেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্যেই দলগতভাবে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে, ব্যক্তিগত দায় রয়েছে, সুপিরিয়র রেসপন্সিবিলিটি রয়েছে। সমস্ত বিষয় নিয়ে তদন্ত চলছে। প্রাথমিক সংশ্লিষ্টতার মধ্যে কি রয়েছে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, জুলাই আন্দোলনের মধ্যেই দলগত তাদের সংশ্লিষ্টতা রয়েছে, ব্যক্তিগত দায় রয়েছে, এগুলো নিয়েই আমাদের তদন্ত চলছে। এদিকে রবিবার আমিনুল ইসলাম আলম সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, শেখ হাসিনার ফেরার সুযোগ রয়েছে, পাশাপাশি তিনি আপিল করতে পারবেন। এমনকি তিনি বলেন, শেখ হাসিনার ফেরার ক্ষেত্রে কোনো আইন বাধা নেই এবং সেক্ষেত্রে ঠিক কি বলেছিলেন তিনি, শুনুন। আমরা চাই যে তিনি দেশে আসুন, তিনি তার বিরুদ্ধে যে দণ্ড আছে তিনি সেটা চ্যালেঞ্জ করুক, তিনি আপিল ফাইল করুক, আমরাও চাই, এবং তিনি এই দেশে আসতে তো কোনো আইনগত বাধা নাই। রবিবার বললেন এক কথা, ঠিক একদিন পর বলছেন পুরো উল্টো কথা। সেদিন তো তিনি এটাও বলছিলেন যে সংগঠনের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কাজেই শেখ হাসিনা যেহেতু আওয়ামী লীগের সভানেত্রী, সেক্ষেত্রে তার কোনো চিন্তাই নেই। সংগঠন হিসেবে যদি কোনো অপরাধ করে থাকে তার তো বিচার হতে হবে। আপনি সরকার সন্ত্রাস বিরোধী আইন 2009-এর 18 বিধান অনুযায়ী আপনি কোনো বিচার ছাড়াও আপনার কোনো সংগঠনকে ব্যান করতে পারবেন অথবা কার্যক্রম নিষিদ্ধ করার সুযোগ আছে। বাট ওই সংগঠনটি যদি কোনো অন্যায় করে থাকে, অপরাধ করে থাকে, তার তো বিচার হতে হবে আগে। বিচার ছাড়া যদি আপনি ওই সংগঠনটাকে ব্যান করেন তাহলে তো জনমনে প্রশ্ন দেখা দেবে। তো সেই কারণে আওয়ামী লীগ সংগঠন হিসেবে কোনো অপরাধ করেছে কিনা এটা অবশ্যই তদন্ত হওয়া প্রয়োজন, এবং সেটি হচ্ছে। এবং সেখানে যদি তাদের বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণিত হয়, তারপরে আমাদের এখানে বিচার সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে। অথবা শেখ হাসিনার যে সাজা হয়েছে, তিনি কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায় নিয়ে তার শাস্তি হয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে কিন্তু তার সাজা হয়। যখন সংগঠন হিসেবে দায় আসবে তখন কিন্তু তিনি সভানেত্রী হিসেবে তার যে ভূমিকা, সেইভাবে এটা সেপারেটলি বিচার হতে পারে যদি রিপোর্ট আসে। তাহলে কি এর পিছনে বড়সড় কোনো চক্র কাজ করছে, যেখানে এমন বক্তব্য রাখতে বাধ্য হচ্ছেন আমিনুল? এর পিছনে কি কলকাঠি নাড়ছে বিএনপি প্রশাসন? যদি তাই হয়ে থাকে তাহলে তো গভীর ষড়যন্ত্র। দেশে আওয়ামী লীগের রাজনীতি করা পুরোপুরি বন্ধ করে দেওয়ার একটা প্রক্রিয়া, সেটা চূড়ান্ত করে দেওয়া হচ্ছে। কিন্তু কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নানা প্রশ্নে প্রশ্নবিদ্ধ, আন্তর্জাতিক ক্ষেত্র থেকে চিঠি আসছে, পাশাপাশি আদেও তারা শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিচার করতে পারবে কিনা সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল মুক্তিযুদ্ধে অপরাধীদের জন্য, আর এই সুযোগটা হাসিনার জন্য বড় সুযোগ। আদালতে তদন্তকারী সংস্থা যতই অভিযোগ আনুক না কেন, যদি গোটা আদালতটাই অবৈধ হিসাবে ঘোষিত হয়, সেক্ষেত্রে তো পুরোটাই বৃথা। এখন দেখার পরিস্থিতি ঠিক কোন দিকে যায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। গণভোট বাস্তবায়ন করতেই হবে, না হলে সরকার পড়ে যাবে।
ক্রমশ তারেক সরকারের উপর চাপ বাড়ছে। এবার কি করবেন তারেক রহমান? সরকার পড়ার আশঙ্কায় কি পদক্ষেপ করবেন তারেক রহমান? এক্ষেত্রেও কি ভারতের থেকে সহযোগিতা চাইবেন তিনি? শেষ ভরসা কি ভারতই হবে? আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে অবশ্যই গণভোটের রায় বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন এনসিপির সদস্য সচিব এবং বিরোধী দলীয় সংসদ সদস্য আক্তার হোসেন। ঠিক কি বলেছেন তিনি, শুনুন। যতক্ষণ পর্যন্ত না গণভোটের রায় বাস্তবায়ন করা হবে ততক্ষণ পর্যন্ত জনগণের আশাকে বাস্তবায়ন করা সম্ভব হবে না। আজ থেকে 2 বছর আগে যখন জুলাই চলছিল, সেই 36 জুলাইয়ের প্রতিটা দিন বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল। এই গাজীপুরে অনেকে শহীদ হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, পঙ্গু হয়েছেন। গোটা বাংলাদেশে হাজারো মানুষ জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, যার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় ধরে চেপে বসা এক ফ্যাসিবাদ থেকে আমরা মুক্তি লাভ করতে পেরেছিলাম। এবং তারপরে আমরা একটা নতুন বাংলাদেশের প্রত্যাশা করেছি, এমন এক বাংলাদেশ যেই বাংলাদেশে কোনো বিভাজন থাকবে না, যেই বাংলাদেশের সকল নাগরিকের অধিকারকে সুরক্ষা দেয়া হবে, যেই বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীভাবে দাঁড় করানো হবে, যেই বাংলাদেশে গণতন্ত্র, ভোটাধিকার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহিতা নিশ্চিত করা, এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। এবং সেই উদ্দেশ্যকে ধারণ করে আমরা ঐক্যবদ্ধ কমিশনের আলোচনায় বসেছিলাম। সেই ঐক্যবদ্ধ কমিশনের আলোচনা থেকেই গণভোটের সিদ্ধান্ত। সেই গণভোটে এই কালীগঞ্জের মানুষেরা, গাজীপুরের মানুষেরা, বাংলাদেশের মানুষেরা 70% মানুষ গণভোটে হ্যাঁ এর পক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই সংসদে প্রথম অধিবেশন, দ্বিতীয় অধিবেশন চলছে, কিন্তু এখনো পর্যন্ত গণভোটের প্রশ্নের কোনো সুরাহা করা হয় না। তাহলে কি সত্যি এবার ফাঁসতে চলেছেন তারেক রহমান? জামাত এবং এনসিপি কি এমন কিছু করছে যে সেটাতে বিএনপি বিপদে পড়তে পারে? কারণ গণভোটের সময় সমর্থন জানিয়েছিল বিএনপি, কিন্তু তারপরেই তারা এই সমর্থন তুলে নেয়। তারা সেটার কোনো কার্যকর করেনি। এমনকি দেখা যায় জুলাই সনদের পক্ষেও সমর্থন জানিয়েছিল বিএনপি। পরে দেখা যায় যখন তারা ক্ষমতায় আসে তখন কোনো ক্ষেত্রেই তারা কার্যকর করেনি। এদিকে বিএনপি তখন জানিয়েছিল যে তারা নির্বাচন সময় মতো করার জন্য তারা তখন সমর্থন জানিয়েছিলেন। বিএনপি গণভোটে সমর্থন না দিলে মোহাম্মদ ইউনূসের সরকার কোনোদিনও ঠিক সময় নির্বাচন করতে দিত না। এদিকে এই নিয়ে ক্রমাগত বিএনপিকে হুঁশিয়ারি দিচ্ছে এনসিপি, অন্যদিকে হুঁশিয়ারি দিচ্ছে জামাতও। এখন বিএনপির শঙ্কায় রয়েছে, যদি জামাত এবং এনসিপি একসঙ্গে মাঠে নামে সেক্ষেত্রে তারা সামলাতে পারবে তো? এমনিতেই মাঠ পর্যায়ে পর্যাপ্ত পুলিশ নেই, যে কারণে সেনাবাহিনীকে মাঠে রাখতে হয়েছে। আর সেই জায়গায় কি জামাত এবং এনসিপিকে ঠেকাতে ভারতের সাহায্য নেবে তারেকের সরকার? আর সেটা যদি হয়ে থাকে তবে বলা যায় ভারত ছাড়া বাংলাদেশের গতি নেই। এদিকে চীন সফর করে এসেছেন তারেক রহমান। এক্ষেত্রে ভারত কতটা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বাংলাদেশকে সেটা নিয়েও প্রশ্ন উঠছে, কারণ ভারতের থেকে প্রায় 2টি প্রকল্প ছিনিয়ে নিয়েছে চীন। এদিকে শেখ হাসিনা আবার ফেরার বার্তা দিচ্ছেন। সেক্ষেত্রে এই মুহূর্তে তারেকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন দিকে যাবেন তিনি? কারণ এই সময় ভারতের সহযোগিতা চাইলে দেশের বিরোধী দলগুলো বিএনপির বিরুদ্ধে আরো সোচ্চার হবে। এদিকে নয়াদিল্লির সহযোগিতা ছাড়া তারা এগোতে পারবে না। ফলে অনেকগুলো প্রশ্ন উঠে যাচ্ছে। এখন দেখার মাঠ পর্যায়ে কিভাবে শান্ত রাখবে বিএনপি সরকার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। সত্যিই এবার দেশে ফিরতে চলেছেন শেখ হাসিনা, কারণ আদালত থেকে গ্রিন সিগন্যাল। তাহলে এবছরে কখন তিনি ফিরতে চলেছেন? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন শেখ হাসিনার ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। আর এই একটি বক্তব্যই এখন গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। এদিকে হাসিনার দেশে ফেরার ভয়ে এনসিপি, তাদের সমাবেশ থেকে উঠছে হাসিনা বিরোধী স্লোগান। কেন এই স্লোগান দিতে হচ্ছে? এটা তো স্রেফ শঙ্কা থেকে, সেটা তো বলাই যায়। তার উপর তাদের সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনায় তারেকের প্রশাসনকে টার্গেট করছে এনসিপি। কোথাও গিয়ে কি হাসিনাকে ছেড়ে তারেককে টার্গেট করছে ছাত্র নেতারা?
আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। তবে প্রথমে শোনা যাক 5ই জুলাই রবিবার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ঠিক কি বললেন। আমরা চাই যে তিনি দেশে আসুন, তিনি তার বিরুদ্ধে যে দ্বন্দ্ব আছে তিনি সেটা চ্যালেঞ্জ করুক, তিনি আপিল ফাইল করুক, আমরাও চাই, এবং তিনি এই দেশে আসতে তো কোনো আইনগত বাধা নাই। এই একটি বক্তব্যই যেন বাংলাদেশের রাজনীতিতে মোড় ঘুরিয়ে দিয়েছে। এমনকি তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে, রিপোর্ট এলেই শুরু হবে বিচার। অর্থাৎ আপিল করার জায়গা রয়েছে এখনো শেখ হাসিনার বা আওয়ামী লীগের। সেখানে দাঁড়িয়ে পোর খাওয়া রাজনীতিবিদ শেখ হাসিনা যে সেটা কাজে লাগাবে সেটা তো বলাই বাহুল্য। এদিকে কাঠগড়ায় উঠছে তারেক প্রশাসন। কেউ কেউ বলছেন, তাহলে কি হাসিনার ফেরা আটকাতে পারবে না ধরে নিয়ে তারেককে টার্গেট করছে এনসিপি নেতারা? ঘটনাটা ঠিক কি? এনসিপির সমাবেশে আচমকা বিস্ফোরণের ঘটনা ঘটে। আচমকা বিস্ফোরণে গুরুতর আহত হন 4 জন। বিস্ফোরণকে কেন্দ্র করে ফের সরগরম বাংলাদেশের রাজনীতি। আর এটা শুধুই কি রাজনৈতিক নাশকতা, নাকি এর পিছনে রয়েছে কোনো গোষ্ঠীর উদ্দেশ্য প্রণোদিত হামলা? এর সঙ্গে কি জঙ্গি কার্যকলাপের কোনো যোগ রয়েছে? জুলাই বিপ্লব উদযাপনের নামে বাংলাদেশের বুকে ফের কেন উঠছে হাসিনা বিরোধী স্লোগান? শেখ হাসিনার এই নামটাই কি ভয় পাচ্ছে? 6 জুলাই রাত 9:20 নাগাদ সাভারে এনসিপির সমাবেশে বক্তব্য চলাকালীন হঠাৎ করে মঞ্চ থেকে 10 থেকে 15 ফুট দূরে ঘটে যায় বিস্ফোরণ। বিস্ফোরণের সময় সবাই উপস্থিত ছিলেন। নাহিদ ইসলাম থেকে শুরু করে সার্জিস আলম সহ অনেকে আহত হয়েছেন। কে বা কারা হামলা চালালো সেটা নিয়ে যখন উত্তাল দেশ, তখন এই ঘটনার পর তারেক প্রশাসনের দিকেই আঙুল তুলেছেন নাহিদ ইসলাম। ফলে বোঝাই যাচ্ছে ছাত্র নেতাদের প্রথম টার্গেট হচ্ছেন শেখ হাসিনা। সেটা হলেও এখন তারেক রহমানকেই কাঠগড়ায় তুলছে তারা। ক্রমশ জামাত এবং এনসিপি সংগঠিত হচ্ছে বিএনপি সরকারের বিরুদ্ধে। কোনো কুল কিনারা না পেয়ে এখন তারেক রহমান ভারতেরই সহযোগিতা চাইছে। ঠিক যেমন চাল, কখনো গ্যাস, আবার কখনো বিদ্যুৎ নিয়ে থাকে ভারতের থেকে। এক্ষেত্রেও ভারতই ভরসা। তাই কিছুদিন আগে দেখা গেল পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাকে 500 কেজি আম পাঠিয়েছে তারা। 2 দেশের সেতু বন্ধন করতে শেখ হাসিনা এই আম কূটনীতি শুরু করেছিলেন, আর সেটাই এখন বাধ্য হয়ে করছেন তারেক রহমানও। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। বাংলাদেশের শেখ হাসিনা ফেরা নিশ্চিত। হাসিনার ফেরার পথে কোনো আইনি বাধা নেই। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার মন্তব্যে নতুন করে আলোচনায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা। তবে শেখ হাসিনা কবে ফিরবেন, কিভাবে ফিরবেন এবং ফিরে কি আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন, এইসব প্রশ্নই এখন রাজনৈতিক মহলের সবথেকে আলোচিত বিষয়। এবং হাসিনার প্রত্যাবর্তনের একাধিক প্রশ্নের উত্তর এখনো সময়ের কাছেই। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন নিয়ে নতুন করে রাজনৈতিক আলোচনা বেশ কিছুদিন ধরেই শুরু হয়েছে। এই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেছেন, শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। দেশে ফিরে তিনি প্রচলিত ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করতে পারবেন এবং চাইলে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে পারবেন। আইনগত অবশ্যই কোনো বাধা নাই, আইনগত কোনো বাধা নাই। উনি ফিরবেন, ফিরে সারেন্ডার করবেন। মানে বিরোধী দলে যারা থাকে তাদের ছায়া মন্ত্রিসভা গঠনের সংস্কৃতি তো বিভিন্ন দেশে আছে। সো সেই জায়গা থেকে উনি যদি এটা গঠন করেন, অফকোর্স আমরা সবাই এটাকে ওয়েলকাম জানাই। এবং ওনারা যদি সঠিকভাবে মন্ত্রণালয় ভিত্তিক ওনাদের যেই পরিকল্পনা এবং বর্তমান মন্ত্রণালয়ে কোথায় কি ভুল ভ্রান্তি যদি কিছু হয়ে থাকে সেই ব্যাপারে যদি ওনারা ওনাদের পজিটিভ কোনো ফিডব্যাক দেন যে কি করলে ভালো হয়, আমার মনে হয় সেটা অফকোর্স ওয়েলকাম। আইনগত অবশ্যই কোনো বাধা নাই, আইনগত কোনো বাধা নাই। উনি ফিরবেন, ফিরে সারেন্ডার করবেন, বেইল চাবেন, সেটা আমাদের নর্মাল সিআরপিসির যে প্রসিডিওর সেটাই উনি ফলো করবেন। 6 জুলাই ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পরিষদে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা এই মন্তব্য করেন। তার ভাষ্য, আইন সবার জন্য সমান এবং শেখ হাসিনার ক্ষেত্রে প্রচলিত আইনি বিধানই প্রযোজ্য হবে। এদিকে রাজনৈতিক মহলে আরও একটি বিষয়ে আলোচনায় রয়েছে। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে যে শেখ হাসিনা নিজেও চলতি বছরের মধ্যেই বাংলাদেশে ফেরার ইচ্ছের কথা জানিয়েছেন।
যদিও তার ফেরার নির্দিষ্ট সময়সূচি বা আনুষ্ঠানিক পরিকল্পনা এখনো প্রকাশ করা হয়নি, ফলে তিনি কবে দেশে ফিরবেন সেটি এখনো অনিশ্চিত। তবে তার প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক অঙ্গনে জল্পনা কল্পনা ক্রমেই বাড়ছে। প্রশ্ন উঠছে, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে কোনো রাজনৈতিক দল আটকে দিতে পারবে কিনা। বাংলাদেশে প্রচলিত আইনি কাঠামো অনুযায়ী কোনো রাজনৈতিক দলের এমন ক্ষমতা নেই যে তারা কাউকে দেশে প্রবেশে বাধা দিতে পারে। যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে আদালতের আদেশ, গ্রেপ্তারি পরোয়ানা বা অন্য কোনো আইনগত প্রক্রিয়া কার্যকর থাকে, তাহলে বিষয়টি আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগের আওতা পরিচালিত হবে। অর্থাৎ বিষয়টি সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় আইন ও আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে, রাজনৈতিক দলের সিদ্ধান্তে নয়। রুমিন ফারহানা বিরোধী দলের সম্ভাব্য ছায়া মন্ত্রিসভা নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশে ছায়া মন্ত্রিসভার চর্চা রয়েছে। বিরোধী দল যদি মন্ত্রক ভিত্তিক বিকল্প পরিকল্পনা উপস্থাপন করে এবং সরকারের নীতিগত ভুল ত্রুটি চিহ্নিত করে গঠনমূলক পরামর্শ দেয়, তাহলে তা দেশের গণতন্ত্র সুশাসনের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তবে তার দেশে ফেরা, আদালতে আত্মসমর্পণ, জামিন কিংবা পরবর্তী আইনি কার্যক্রম সবকিছুই নির্ভর করবে বাস্তব পরিস্থিতির উপরে। ফলে রাজনৈতিক আলোচনা যতই তীব্র হোক না কেন, শেষ পর্যন্ত বিষয়টি নিষ্পত্তি হবে আইন ও বিচার প্রক্রিয়ার মাধ্যমে। শেখ হাসিনা যদি হঠাৎ করে বাংলাদেশে ফেরেন তাহলে কি হবে? গ্রেপ্তার, আত্মসমর্পণ নাকি নতুন আইনি লড়াই? বাংলাদেশের রাজনীতির সবচেয়ে আলোচিত এই প্রশ্নের উত্তর এখন নির্ভর করছে আদালত পরবর্তী সিদ্ধান্ত এবং আইনি প্রক্রিয়ার উপর। 24-এর গণ অভ্যুত্থানের পর দেশ ছেড়ে যাওয়া বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভারতীয় একটি গণমাধ্যমে শেখ হাসিনার চলতি বছরের মধ্যেই বাংলাদেশে ফেরার ইঙ্গিত প্রকাশিত হওয়ার পর বিষয়টি রাজনৈতিক এবং আইনি পর্যায়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা পলাতক আসামি হিসাবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও বহাল রয়েছে। তবে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন যে বাংলাদেশে ফিরতে শেখ হাসিনার আইনি কোনো রকম বাধাই নেই। তিনি স্বেচ্ছায় বাংলাদেশে এসে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে পারেন অথবা বাংলাদেশ ভারতের বন্দি বিনিময় বা প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে বাংলাদেশে আনার সুযোগও রয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে যে দেশে ফিরলে প্রথম ধাপ হতে পারে আত্মসমর্পণ। এরপর শেখ হাসিনাকে পুরোপুরি আইনগতভাবে রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন করতে হবে। যদিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের রায় ঘোষণার যেখানে 30 দিনের মধ্যে আপিলের বিধান রয়েছে, আইন বিশেষজ্ঞরা বলছেন যে অতীতেও নির্ধারিত সময় পেরিয়ে আপিল গ্রহণের নজির রয়েছে। সংবিধানের 104 অনুচ্ছেদের আলোকে সম্পূর্ণ ন্যায় বিচার নিশ্চিত করতে আপিল বিভাগ বিলম্বিত আপিল গ্রহণ করতে পারে। তবে দেশে ফেরার আগে কয়েকটি বাস্তব প্রশ্ন সামনে এসেছে, আর সেটা হলো পাসপোর্ট। সিনিয়র আইনজীবী মঞ্জিল মোরশেদের মতে যে শেখ হাসিনার সরকারি লাল পাসপোর্ট বাতিল হওয়ায় বর্তমানে তার বৈধ ভ্রমণ নথি নাও থাকতে পারে। সেক্ষেত্রে বিমানে বাংলাদেশে ফিরতে সরকারের জারি করা ট্রাভেল পাসের প্রয়োজন হতে পারে। সরকার ট্রাভেল পাস দিলে তিনি দেশে ফিরতে পারবেন। আইনজীবীদের মতে শেখ হাসিনা আপিল দায়ের করলে তার শাস্তির রায় কার্যকর হওয়া স্বয়ংক্রিয়ভাবেই একেবারে স্থগিত হয়ে যেতে পারে এবং এরপর আপিলের পূর্ণাঙ্গ শুনানির মাধ্যমে মামলার ভবিষ্যৎ নির্ধারিত হবে। অন্যদিকে শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ডের রায় নিয়ে জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ সহ কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করেছিল। শেখ হাসিনার পক্ষ থেকেও আন্তর্জাতিক মানদণ্ডে ন্যায্য বিচার নিশ্চিত না হওয়ার অভিযোগ তুলে ট্রাইব্যুনালে একটি চিঠি পাঠানোর দাবি করা হয়। যদিও ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পরে দাবি করেন যে ওই চিঠিতে উল্লেখিত আইন সংস্থার সত্যতা তারা যাচাই করতেই পারেননি। সব মিলিয়ে শেখ হাসিনার দেশে ফেরা শুধু একটা রাজনৈতিক ঘটনা নয়, এটি বাংলাদেশের বিচার ব্যবস্থা, সংবিধান, আন্তর্জাতিক আইন এবং ন্যায় বিচারের নীতিকে সামনে এনে নতুন এক গুরুত্বপূর্ণ আইনি অধ্যায়ের সূচনা করতে পারে। তাই বাংলাদেশের রাজনীতিতে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের প্রশ্নটি কেবল একটি রাজনৈতিক ইস্যু নয়, বরং এটি দেশের ক্ষমতার ভারসাম্য, গণতান্ত্রিক প্রক্রিয়া, আইন শৃঙ্খলা এবং আন্তর্জাতিক সম্পর্কের উপরও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে, যেখানে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দেশের রাজনৈতিক বাস্তবতা আমূল বদলে গেছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।
একদিকে ব্রহ্মস ও ক্ষেপণাস্ত্র রপ্তানি, অন্যদিকে মালাক্কা প্রণালীর প্রবেশ মুখে সাবাং বন্দরে কৌশলগত উপস্থিতি। ইন্দোনেশিয়ার সঙ্গে ভারতের নতুন প্রতিরক্ষা সমীকরণ কি শুধু চীনকে মোকাবিলার কৌশল, নাকি বঙ্গোপসাগর ঘিরে বাংলাদেশকেও নতুন ভূরাজনৈতিক বাস্তবতার মুখোমুখি দাঁড় করাচ্ছে? ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজের সামরিক ও কৌশলগত অবস্থান আরো শক্তিশালী করতে বড় ধরনের পদক্ষেপ ভারতের। জাকার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের বৈঠকের পর দুদেশের অতিরিক্ত ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র অ্যাস্ট্রা MK-1 ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে যৌথ বিনিয়োগ ও মালাক্কা প্রণালী প্রবেশমুখে অবস্থিত সাবাং বন্দরে যৌথ উন্নয়ন সহ একাধিক কৌশলগত চুক্তিতে রাজি হয়েছে। প্রতিরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে এই ধরনের পদক্ষেপের মূল লক্ষ্যই হল ইন্দো প্যাসিফিকে ভারতের উপস্থিতি জোরদার করা এবং চীনের ক্রমবর্ধমান প্রভাবের কার্যকর ভারসাম্য তৈরি করা। এই চুক্তি অনুযায়ী ইন্দোনেশিয়া ধাপে ধাপে ভারতের কাছ থেকে অতিরিক্ত ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সংগ্রহ করবে। চলতি বছর একটি ব্রহ্মস ব্যাটারি চুক্তির পর এটি দ্বিতীয় বড় অগ্রগতি। একই সঙ্গে ইন্দোনেশিয়ায় 16টি সুখোই 30 যুদ্ধবিমানের জন্য ভারতের তৈরি অ্যাস্ট্রা MK-1 ক্ষেপণাস্ত্র সংগ্রহের বিষয়েও সমঝোতা হয়েছে। রাষ্ট্রায়ত্ত ভারত ডায়নামিক্স লিমিটেড এই ক্ষেপণাস্ত্রগুলি ইন্দোনেশিয়ার যুদ্ধবিমানে সংযুক্ত করবে। বর্তমানে অ্যাস্ট্রা MK-1 এর কার্যকর পাল্লা 80 থেকে 110 কিলোমিটার এবং উন্নয়নাধীন অ্যাস্ট্রা MK-2 এর সম্ভাব্য পাল্লা প্রায় 160 কিলোমিটার। তবে সবথেকে কৌশলগত গুরুত্ব বহন করছে সাবাং বন্দর। সুমাত্রার উত্তর প্রান্তে অবস্থিত এই গভীর সমুদ্র বন্দর মালাক্কা প্রণালীর প্রবেশ মুখে, যা বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক ও জ্বালানি পরিবহন রুট। ভারতের গ্রেট নিকোবর ট্রান্সশিপমেন্ট প্রকল্প থেকে প্রায় 160 কিলোমিটার দূরে অবস্থিত এই বন্দর ভবিষ্যতে ভারতীয় নৌবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ লজিস্টিক ও অপারেশনাল সুবিধা দিতে পারে। সাবাং বন্দরে যুদ্ধজাহাজ থেকে শুরু করে সাবমেরিনও নোঙর করার সক্ষমতা রয়েছে। শুধু প্রতিরক্ষা নয়, দুদেশে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খলেও নতুন অংশীদারিত্ব গড়ছে। ইন্দোনেশিয়ায় নিকেল, ইস্পাত এবং বিরল খনিজ ভিত্তিক স্থায়ী চুম্বক উৎপাদনে ভারত বিনিয়োগ করবে। বৈদ্যুতিক যান, প্রতিরক্ষা প্রযুক্তি এবং উচ্চ প্রযুক্তি শিল্পে এইসব খনিজের ব্যাপক ব্যবহার থাকায় এই সহযোগিতা ভারতের জন্য চীনের উপর নির্ভরতা কমানোর একটি গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকদের মতে এই চুক্তিগুলি ভারতের দীর্ঘমেয়াদী অ্যাক্ট ইস্ট এবং ইন্দো প্যাসিফিক কৌশলের বাস্তব রূপ। দক্ষিণ চীন সাগর থেকে আন্দামান সাগর পর্যন্ত বিস্তৃত সামুদ্রিক করিডোরে ভারতের প্রভাব বাড়লে বেজিং এর কৌশলগত হিসাবেও নতুন চাপ তৈরি হতে পারে। একই সঙ্গে ভারতীয় প্রতিরক্ষা শিল্পের জন্য এটি একটি বড় রপ্তানির দিকও খুলবে বলে মনে করছে আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞরা। বঙ্গোপসাগর কেন্দ্রিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে এর পরোক্ষ প্রভাব বাংলাদেশের ওপরও পড়তে পারে, কারণ আন্দামান নিকোবর, গ্রেট নিকোবর এবং সাবাং এই তিনটি কৌশলগত অবস্থানকে ঘিরে ভারতের উপস্থিতি আরও সুসংহত হলে বঙ্গোপসাগরের নিরাপত্তা পরিবেশের নতুন বাস্তবতা তৈরি হবে। বরং এগুলোকে আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা, বাণিজ্যিক যোগাযোগ, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের অংশ হিসেবেই তুলে ধরা হয়েছে। সব মিলিয়ে ব্রহ্মস ও অ্যাস্ট্রা ক্ষেপণাস্ত্র রপ্তানি, সাবাং বন্দরে কৌশলগত উপস্থিতি এবং গুরুত্বপূর্ণ খনিজের বিনিয়োগ, এই তিন স্তম্ভে দাঁড়িয়ে ভারত ইন্দো প্যাসিফিকে নিজের অবস্থানকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। এর ফলে চীনের সঙ্গে কৌশলগত প্রতিযোগিতা যেমন আরো তীব্র হতে পারে, তেমনি বঙ্গোপসাগর ও দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতেও নতুন শক্তির সমীকরণ তৈরি হওয়ার ইঙ্গিত মিলছে। শেখ হাসিনা যদি বাংলাদেশে প্রত্যাবর্তনের পরে সক্রিয় রাজনীতিতে ফেরেন, তাহলে কি কতটা রাজনৈতিক অস্থিরতার মুখে পড়বে বাংলাদেশ? রাজপথে যদি নতুন করে আন্দোলন বা গণ অভ্যুত্থানের মতো পরিস্থিতি তৈরি হয়, তাহলে কি হবে সেনাবাহিনীর ভূমিকা? কি করবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার? আর কোন পথে এগোবে রাষ্ট্র? এই প্রশ্নগুলো এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক বিশ্লেষণের কেন্দ্রে। শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে তৈরি হচ্ছে নতুন রাজনৈতিক সমীকরণ। বাংলাদেশের রাজনীতিতে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন এখন অন্যতম আলোচিত ইস্যু। যদিও তার দেশে ফেরার রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া কিংবা নির্বাচন করার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত বাস্তবতা তৈরি হয়নি, তবুও এই সম্ভাবনাকে ঘিরে নানা রাজনৈতিক হিসাব নিকাশ শুরু হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে তার প্রত্যাবর্তন দেশের রাজনীতিকে আবারও তীব্র মেরুকরণের দিকে নিয়ে যেতে পারে, যার প্রভাব পড়তে পারে রাজপথ, প্রশাসন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর। সবচেয়ে বড় প্রশ্ন, শেখ হাসিনা দেশে ফিরলে কি নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটবে?
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে যদি তার প্রত্যাবর্তনকে ঘিরে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি, পাল্টা কর্মসূচি বা সংঘাতের আশঙ্কা তৈরি হয়, তাহলে সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা চাইতে পারে। তার জেরে বাংলাদেশে ফের মোতায়েন হতে পারে সেনাবাহিনী। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, যদি দেশে আবার বড় ধরনের গণ আন্দোলন বা গণ অভ্যুত্থানের মতো পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে সেনাবাহিনীর অবস্থান কি হতে পারে? নিরাপত্তা বিশ্লেষকদের একাংশের মতে সামরিক বাহিনীর প্রধান দায়িত্ব হবে রাষ্ট্রীয় স্থাপনা, কৌশলগত অবকাঠামো এবং জননিরাপত্তা নিশ্চিত করা। সেনাবাহিনী রাজনৈতিক পক্ষ হিসেবে নয়, বরং রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোর অংশ হিসেবেই ভূমিকা পালন করবে, এমনটাই প্রত্যাশিত। অতীতের অভিজ্ঞতাও দেখায়, সংকটময় পরিস্থিতিতে সেনাবাহিনীর প্রতিটি পদক্ষেপ রাজনৈতিক, আইনগত এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায় থাকে। ক্ষমতাসীন বিএনপি সরকারের জন্য সেই পরিস্থিতি সহজ হবে না। একদিকে আইন শৃঙ্খলা বজায় রাখা, আর অন্যদিকে রাজনৈতিক প্রতিপক্ষের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা, এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে। শেখ হাসিনার নিরাপত্তা, সম্ভাব্য জনসভা, রাজনৈতিক কর্মসূচি এবং বিচার প্রক্রিয়া সবকিছুই সরকারের জন্য বড় প্রশাসনিক এবং রাজনৈতিক পরীক্ষা হয়ে উঠতে পারে। একই সঙ্গে আওয়ামী লীগের সমর্থকদের সক্রিয়তা এবং বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর প্রতিক্রিয়া দেশের রাজনৈতিক উত্তাপ বাড়াতে পারে। আওয়ামী লীগের কর্মসূচি, সমাজ মাধ্যমে প্রচার, গুজব পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। এমন অবস্থায় নির্বাচন কমিশন, বিচার বিভাগ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের নিরপেক্ষতা ও কার্যকারিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, মানবাধিকার, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক অংশীদারদের আগ্রহ দীর্ঘদিনের। ফলে যে কোনো বড় রাজনৈতিক সংকট কূটনৈতিক সম্পর্ক, বিনিয়োগ পরিবেশ এবং আন্তর্জাতিক ভাবমূর্তির ওপরও প্রভাব ফেলতে পারে। তাই সব মিলিয়ে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায় সূচনা করতে পারে। তবে সেটি শান্তিপূর্ণ রাজনৈতিক প্রতিযোগিতার অধ্যায় হবে নাকি তা জন্ম দেবে নতুন কোনো অশান্ত পরিবেশের, এসবের উত্তর নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর সংযম, রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা, আইনের শাসনের প্রতি অঙ্গীকার এবং জনগণের গণতান্ত্রিক অংশগ্রহণের ওপর। তাই এখনই নিশ্চিত কোনো উপসংহার টানা সম্ভব নয়, বরং পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির গতি প্রকৃতি নির্ধারণ করবে বাংলাদেশের পরবর্তী অধ্যায়। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। ইউনুসের চক্রান্তে প্রায় 2 বছর ধরে নিষিদ্ধ আওয়ামী লীগ। এই 2 বছরে একাধিক ঝড়ঝাপটার মধ্যে দিয়ে গেছে আওয়ামী লীগ। দলের শীর্ষ নেতৃত্বে বড় অংশ দেশের বাইরে বা আইনি জটিলতায়। তবুও শেষ হয়ে যায়নি আওয়ামী লীগের সংগঠন। পুলিশের একটি গোপন গোয়েন্দা প্রতিবেদনের দাবি, 5 প্রবীণ নেতাকে সামনে রেখে আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ। প্রশ্ন উঠছে, এটাই কি আওয়ামী লীগের দ্বিতীয় ইনিংসের নীল নকশা? বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে যখন জল্পনা তুঙ্গে, ঠিক তখনই একটি গোপন রিপোর্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, দলটির শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতিতে জামিনে থাকা 5 জন প্রবীণ নেতাকে সামনে রেখে আবার সাংগঠনিক কার্যক্রম সক্রিয় করার চেষ্টা চলছে। যদিও এসব তথ্যের বিষয়ে আওয়ামী লীগের আনুষ্ঠানিক কোনো বক্তব্য প্রকাশ্যে আসেনি, তবু নিরাপত্তা সংস্থার পর্যবেক্ষণ রাজনৈতিক মহলে নতুন প্রশ্ন তুলেছে। প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনার কারামুক্তি দিবস এবং 6 দফা দিবসকে ঘিরে দলীয় নেতাকর্মীদের সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছিল। গোয়েন্দা পর্যবেক্ষণে বলা হয়েছে, অনলাইন প্ল্যাটফর্ম, সমাজ মাধ্যম এবং বিভিন্ন ডিজিটাল মাধ্যমে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা, সাংগঠনিক বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। একই সঙ্গে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, পোস্টারিং, লিফলেট বিতরণ এবং মানববন্ধনের মতো কর্মসূচির তথ্য ও সংগ্রহ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। সবথেকে বেশি আলোচনায় এসেছে 5 নেতার নাম। প্রতিবেদনে বলা হয়েছে, সাবের হোসেন চৌধুরী, আব্দুল লতিফ সিদ্দিকী, মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজি, ডক্টর শিরিন শারমিন চৌধুরী এবং ডক্টর সেলিনা হায়াত আইভির রাজনৈতিক কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণের সুপারিশ করা হয়েছে। গোয়েন্দা মূল্যায়নের দাবি করা হয়েছে, এই নেতাদের ঘিরে দলীয় যোগাযোগ পুনর্গঠন এবং সাংগঠনিক সমন্বয়ের চেষ্টা হতে পারে। যদিও প্রতিবেদনে কোথাও বলা হয়নি যে তারা প্রকাশ্যে এই ধরনের উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন, বরং তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণের সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সীমান্তবর্তী এলাকার পরিস্থিতি। সেখানে দাবি করা হয়েছে, বিদেশে অবস্থানরত কিছু নেতাকর্মী সীমান্ত দিয়ে দেশে ফিরে সাংগঠনিক যোগাযোগ পুনঃস্থাপনের চেষ্টা করছেন।
নিজেদের এলাকায় না থেকে পার্শ্ববর্তী এলাকায় অবস্থান নিয়ে নতুন কমিটি গঠন এবং ওয়ার্ড থেকে জেলা পর্যায় পর্যন্ত সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের উদ্যোগের কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই কারণেই সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। গোয়েন্দা প্রতিবেদনে রাজধানীর গুলিস্তান, শাহবাগ, যাত্রাবাড়ি, ধানমন্ডি, মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা সহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ বজায় থাকার দাবি করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কোনো বড় রাজনৈতিক দল সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়লেও তার তৃণমূল নেটওয়ার্ক পুরোপুরি বিলীন হয় না। তবে সেই নেটওয়ার্ক কতটা কার্যকর হবে তা নির্ভর করে নেতৃত্ব, রাজনৈতিক পরিবেশ, আইনি বাস্তবতা, জনসমর্থনের উপর। ফলে কথিত গোয়েন্দা প্রতিবেদনে যে চিত্র তুলে ধরা হয়েছে সেটি ভবিষ্যতের রাজনৈতিক বাস্তবতা হবে কিনা তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে একটি বিষয় স্পষ্ট, আওয়ামী লীগকে ঘিরে বাংলাদেশের রাজনীতি এখনো জিয়ে রয়েছে। আওয়ামী লীগ সাংগঠনিকভাবে পুনর্গঠনের চেষ্টা করলে রাষ্ট্র যদি সেই তৎপরতার উপর কঠোর নজরদারি জারি রাখে, তাহলে আগামী দিনে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ তৈরি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আর সেই কারণেই 5 নেতাকে ঘিরে এই গোয়েন্দা মূল্যায়ন শুধু একটি নিরাপত্তা প্রতিবেদন নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ নিয়ে নতুন বিতর্কেরও সূচনা করেছে। সীমান্তের কাঁটাতার পেরিয়ে কখনো কাজের সন্ধানে যাওয়ার চেষ্টা, কখনো পরিচয় গোপন করে ভারতে অবস্থানের অভিযোগ। বাংলাদেশ ভারত সীমান্তে অনুপ্রবেশের প্রশ্ন কেন বারবার ফিরে আসছে? দিল্লির বৈঠক, সীমান্তে নজরদারি এবং ফেরত পাঠানোর প্রক্রিয়ার মধ্যেও কেন পুরোপুরি থামছে না অনুপ্রবেশ ইস্যু? সীমান্তে কড়া নজরদারি, তবু অনুপ্রবেশ কেন বড় সমস্যা? বাংলাদেশ সীমান্ত ঘিরে অবৈধ যাতায়াতের অভিযোগ আবারও রাজনৈতিক এবং প্রশাসনিক আলোচনার কেন্দ্রে। পশ্চিম বাংলায় অনুপ্রবেশ রোধ এবং জনবিন্যাসের পরিবর্তন সংক্রান্ত বিষয় নিয়ে গত 7 জুলাই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং রাজ্য সরকারের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ শীর্ষ আধিকারিকরা। রাজ্য সরকারের দাবি, সীমান্ত নিরাপত্তা জোরদারে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, গত 45 দিনের মধ্যে সীমান্তবর্তী এলাকায় বিএসএফকে প্রয়োজনীয় জমি দেওয়া হয়েছে এবং 12টি হোল্ডিং স্টেশনও তৈরি করা হয়েছে। প্রশাসনের দাবি, এই ব্যবস্থার মাধ্যমে প্রায় 10,000 সন্দেহভাজন অনুপ্রবেশকারীকে নির্ধারিত প্রোটোকল মেনে ফেরত পাঠানো হয়েছে। বর্তমানে আরও প্রায় 1 থেকে 1,500 মানুষ ওই স্টেশনগুলিতে রয়েছেন বলেও জানানো হয়েছে। প্রশ্ন উঠছে, এত কড়া ব্যবস্থার পরও সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ কেন বারবার সামনে আসছে? নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে এর পিছনে রয়েছে দীর্ঘ সীমান্ত, ভৌগোলিক জটিলতা, নদী এবং দুর্গম এলাকার ব্যবহার, দালাল চক্র এবং অর্থনৈতিক কারণে মানুষের এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার প্রবণতা। সম্প্রতি তামিলনাড়ু থেকে 50 জন বাংলাদেশি নাগরিককে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে দাবি, তাদের কাছে বৈধ নথি ছিল না এবং কয়েক বছর আগে দালালের মাধ্যমে ভারতে প্রবেশ করে তারা তামিলনাড়ুতে কাজ করছিলেন। তামিলনাড়ু পুলিশ তাদের হাওড়ায় নিয়ে আসে এবং পরে উত্তর 24 পরগনার হরিদাসপুর সীমান্ত দিয়ে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। অন্যদিকে বাংলাদেশের পঞ্চগড়ের বর্ষসী সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। অসীম বিশ্বাস নামে এক ব্যক্তি অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলেন। তাকে আটক করে পাসপোর্ট আইনে মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি কাজের সন্ধানে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছেন। অনুপ্রবেশের বিষয়টি শুধু সীমান্ত নিরাপত্তার প্রশ্ন নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে রাজনীতি, জনসংখ্যার পরিবর্তন, কর্মসংস্থান এবং স্থানীয় মানুষের নিরাপত্তা নিয়ে বিতর্ক। আর এই কারণেই কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সমন্বয় বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। অন্যদিকে বঙ্গের জনবিন্যাসের পরিবর্তন খতিয়ে দেখতে কেন্দ্রের একটি উচ্চ পর্যায়ের কমিটি রাজ্য সফর করতে চলেছে। অবৈধ অনুপ্রবেশ, এর সামাজিক এবং অর্থনৈতিক প্রভাব এবং প্রশাসনিক পদক্ষেপ সব বিষয় খতিয়ে দেখায় ওই কমিটির লক্ষ্য বলে জানা গিয়েছে। পাশাপাশি 1 আগস্ট থেকে ডিজিটাল পদ্ধতিতে জাতিগত জনগণনা শুরু করার পরিকল্পনার কথাও জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে বিশেষজ্ঞদের একাংশের মতে শুধু নজরদারি বা ফেরত পাঠানোর মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। সীমান্ত ব্যবস্থা, দুই দেশের মধ্যে সমন্বয়, দালাল চক্রকে দমন করা এবং বৈধ অভিবাসন ব্যবস্থাকে শক্তিশালী করা সবকিছুর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সীমান্তে বিএসএফ এর নিরাপত্তা আরও কঠোর হচ্ছে, প্রশাসনিক তৎপরতাও বাড়ছে।
কিন্তু বাস্তব প্রশ্ন থেকেই যাচ্ছে, যতদিন না অনুপ্রবেশের মূল কারণগুলো চিহ্নিত করে সমাধানের পথে যাওয়া হচ্ছে, ততদিন কি এই সীমান্ত সংকট বারবার নতুন করে আলোচনার কেন্দ্রে ফিরে আসতেই থাকবে? দেশে আমি ফিরবই, এবছরে দেশে ফিরব, প্রত্যাবর্তনের সময় স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন শেখ হাসিনা। এদিকে আতঙ্কিত বিএনপি সরকার, কিন্তু এত আতঙ্ক কেন? তবে কি তারা মনে করছে হাসিনা ফিরলেই বিএনপি ধীরে ধীরে শেষ হবে? হাসিনাই হবেন বাংলাদেশবাসীর কাছে ভরসার জায়গা, যে কারণে দমিয়ে রাখতে চাইছে হাসিনাকে? কি কারণে একটি কার্যক্রম নিষিদ্ধ থাকা দলকে এত ভয় সরকারের? কিন্তু হাসিনা তো বলেছেনই যে ফাঁসি কাঠ তৈরি রাখুক, তাহলে এত আশঙ্কা কিসের তারেক রহমানের? এবং আওয়ামী লীগ ইনশাল্লাহ সেই সুযোগ পাবে এবং সেদিন খুব বেশি দূরে না, এটা আমি বিশ্বাস করতে পারি। আর আমি আমাকে ফাঁসির হুকুম দিয়েছে, আমাকে একটা মামলা দিয়ে মিথ্যে অনেক শাস্তি দিয়েছে, আমি এটা পরোয়া করি না। আমি বলবো ঠিক আছে, জেলখানা রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি আসবো। তবে ইউনূসের রাজত্ব সবাই দেখেছেন, তারেকের রাজত্ব কিছুদিন দেখেন কত আহ্লাদ করে যারা নিয়ে এসেছেন তারা একটু দেখেন যে কেমন চালায়। আমি সময় মতো ইনশাল্লাহ চলে আসব, এবং যে অবস্থায় আমার হোক আমি দেশের মানুষের কাছে আছি, মানুষের কাছে থাকবো। যত দূরেই থাকি আমার মন, আমার হৃদয় সবসময় ওই বাংলাদেশেই পড়ে আছে। একদিকে যখন এই বছরে দেশে ফেরার হুঙ্কার দিচ্ছেন শেখ হাসিনা, তখন বিএনপির কঠোর অবস্থান, যেন তেন প্রকারণে আওয়ামী লীগকে আটকাতে হবেই। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। বিএনপি সরকারের একাধিক মন্ত্রী উপদেষ্টার মন্তব্যে খানিকটা নড়ে চড়ে বসেছে আন্তর্জাতিক মহল। তারা বের করেছে একটি অন্য দিক। সেটা কেমন? তার আগে তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান বলছেন, পরাজিত এবং বিধ্বস্ত চেহারা দেখাতে কুণ্ঠিত শেখ হাসিনা। অর্থাৎ তিনি বলতে চাইছেন, হাসিনাকে যে সরকার মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করার জন্য ফেরালেও তিনি ফিরবেন না। আন্তর্জাতিক ক্ষেত্রে দরবার করে বিদেশেই থেকে যেতে চান হাসিনা, কারণ তার পরাজিত হবার এই বিধ্বস্ত চেহারা বাংলাদেশবাসীকে দেখাতে চান না শেখ হাসিনা। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে। এরপর আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আগে র্যাব, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী নামিয়ে ফেলা হলো গোটা বাংলাদেশের রাস্তায়। অর্থাৎ সরকার বা প্রশাসনের মধ্যে একটা ভয় কাজ করছে, এটা কিন্তু স্পষ্ট। অন্যদিকে আন্তর্জাতিক মহলে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এই যে একটি কার্যক্রম নিষিদ্ধ হওয়া দলকে নিয়ে প্রশাসনের এত বক্তব্য, এত সাজো সাজো রব, এটাই বলে দেয় তারা ভয় পাচ্ছে আওয়ামী লীগকে। পাশাপাশি ভয় নেই এটা বলে যে নিজেদের সান্ত্বনা দিচ্ছে, সেটাও কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। কারণ তারা নিজেরাও জানে আওয়ামী লীগের মতো একটি প্রতিষ্ঠিত দলের দাফন হওয়া এত সহজ কাজ নয়, যেখানে শেখ হাসিনা এখনো বেঁচে রয়েছেন। এখন তারেক রহমান শেখ হাসিনার ফেরা নিয়ে সন্দিহানে ভুগছেন। হাসিনাকে না ফেরালে ক্রমাগত জামাত, এনসিপি চাপ দিয়ে যাবে। এমনিতেই বিএনপি জুলাই সনদ কার্যকর করেনি, চাপে রয়েছে তারা। গণভোটে হ্যাঁ হলেও কার্যকর করেনি বিএনপি। আর অন্যদিকে আবার জানিয়ে প্রায় রোজই বিএনপিকে হুঙ্কার দেয় জামাত শিবির। আর সেখানে দাঁড়িয়ে শেখ হাসিনাকে না ফেরালে তারেক রহমান বিদ্ধ হবে যদি শেখ হাসিনাকে না ফেরায় এই সমস্ত প্রশ্নে। অন্যদিকে যদি শেখ হাসিনাকে ফেরানো হয়, তবে সেক্ষেত্রে দেশে জনস্রোত তৈরি হবে, সেক্ষেত্রে ঠেকাতে ব্যর্থ হবে বিএনপি প্রশাসন, সেটা জানে তারেক রহমানও। অন্যদিকে হাসিনা ফিরলে যে তাকে খুব সহজেই ফাঁসি কাঠে ঝুলিয়ে দেওয়া হবে, সেটা কিন্তু একেবারেই নয়। হাসিনা ফিরে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কতটা বৈধ, সেটা নিয়ে তিনি প্রশ্ন তুলে আন্তর্জাতিক ক্ষেত্রে যাবেন। ততদিন পর্যন্ত আইনি সাহায্য নিয়ে শেখ হাসিনা দেশের সংগঠন তৈরি করে ফেলবেন। পাশাপাশি আওয়ামী লীগও সক্রিয় হয়ে উঠবে। বিএনপি অনেকটাই ব্যাকফুটে চলে যেতে পারে তখন। ফলে হাসিনা ফিরলেও তারেকের বিপদ, আবার না ফিরলেও বিপদ। তাই হাসিনাকে ফিরিয়ে সাজা দেওয়া হবে, এই হাওয়া গরম করাটাই এখন তারেকের কাছে সেফ জোন। কিন্তু হাসিনা যে এই বছরের মধ্যেই দেশে ফিরবেন, সেটা তো তার বক্তব্যে একেবারে স্পষ্ট। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।